কারণ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 2010-12 মে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে উনি ঘোষণা দিয়েছেন যে আমার দল যদি আবার সরকার গঠন করতে পারে তাহলে দেশের শিক্ষকদের যে বার্নিং ইস্যু যেটা চাকরি জাতীয়করণ এটা আমি করে দিব। আমাদের সম্পদের সীমাবদ্ধতা থাকুক, যত সমস্যাই থাকুক, শিক্ষকদের চাকরি আমি জাতীয়করণ করব। এটা যেহেতু ম্যাডাম ঘোষণা দিয়েছেন এবং অন্যান্য সমস্যাগুলি উনি বলেছেন যে আমাদের সাথে আলোচনা করে উনি সেগুলি সমস্যার সমাধান করবেন। সুতরাং আমি মনে করি যে বিএনপি যখন ক্ষমতায় আসবে এই বিষয়গুলি আমাদের নেতা, আমাদের জননেতা তারেক রহমান সাহেবকে আমি বলেছিলাম যে ম্যাডাম তো এরকম ঘোষণা দিয়েছিলেন, এই বিষয়টা তো তখন আপনি হয়তো জানতেন না, বা জানলেও এটা আমি আবার আপনার কাছে শিক্ষকদের বিভিন্ন সমাবেশে যখন আমি যাই তখন তারা বলেন আপনার এই বিষয়ে আপনার ইয়েটা কি, মনোভাবটা কী। উনি বলেছেন আমার মা যা যা কমিটমেন্ট করেছে শিক্ষকদের সাথে সেগুলি অক্ষরে অক্ষরে পালন করবো। পেলাম ময়নামতি ক্যান্টনমেন্টে আমাদের আবুর নেতৃত্বে একটা গ্রুপ, ওই যে কুমিল্লা শহরের যে আবু মহানগর কমিটির উদ্বাতুল বাড়ি আবুর নেতৃত্বে একটা গ্রুপ চলতেছে, আবু হাসিমের নেতৃত্বে। আরেকটি গ্রুপ হলো আপনার বিশ্ব রোডে পাদুয়ার বাজারে ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বে, জসিমউদ্দিনের নেতৃত্বে, হ্যাঁ ওদের নেতৃত্বে একটা গ্রুপ। স্বাগত জানাচ্ছি 24-এর বিশেষ আয়োজন রাজনৈতিক মঞ্চ অনুষ্ঠানে। আমাদের আজকের রাজনৈতিক মঞ্চের অনুষ্ঠানে আলোচ্য বিষয়বস্তু হচ্ছে জুলাই রেভলিউশন, আসন্ন সংসদ নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং কুমিল্লা 2 হোমনা মেঘনা আসনের রাজনৈতিক হালচাল। এসব বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে যুক্ত হয়েছেন জনাব প্রিন্সিপাল সেলিম ভাইয়া। আমরা তার মুখ থেকে কথাগুলো শুনবো এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব। জনাব প্রিন্সিপাল সেলিম ভাইয়া, আমরা প্রথমেই আপনার কাছ থেকে আপনার যে স্টুডেন্ট লাইফ এবং পলিটিক্যাল ইনভলভমেন্ট আমরা একটু শুনতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। স্টুডেন্ট লাইফে আমি যখন ক্লাস 7-এ পড়ি, 1971 সনের 70-এর যে নির্বাচন, সাধারণ নির্বাচন, এই নির্বাচনে আমি সেখানে যে আওয়ামী লীগের যে আপনার যারা প্রার্থী ছিলেন, খন্দকার মুস্তাক আহমেদ সাহেব ছিলেন তখন এমএনএ প্রার্থী, আর আপনার প্রাদেশিক পরিষদে ছিলেন মুজাফর আলী সাহেব। তখনকার নির্বাচনী যে জনসভা, সেই জনসভায় আমি বক্তব্য রাখি। ক্লাস 7-এ পড়ি তখন আমি, এবং সেখান থেকে এই যে আপনার রাজনীতির প্রতি আমার আগ্রহ সেটা আরম্ভ হয়েছে। পরবর্তীতে আমি যেহেতু গ্রামে লেখাপড়া করেছি, আমার সেই মেঘনা আমার নিজের গ্রামের পাশের মাইকারচর রেলের উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম। তো সেখান থেকে পাশ করার পরে আমি যখন কলেজে ভর্তি হই, যখনই আপনার কোনো মিটিং হতো তখনই আমার ডাক পড়তো, এবং শিক্ষা প্রতিষ্ঠানে যখন কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, নির্ধারিত বক্তৃতা, এই সমস্ত বিষয়গুলি আসতো, তখন স্যাররা আমাকে খুব অনুপ্রেরণা দিত যে তুমি যেহেতু ভালো বলতে পারো তোমাকেই বলতে হবে। তো স্টুডেন্ট লাইফ থেকে আমি এভাবে আসলে গড়ে উঠেছি। তার পরবর্তীতে আমি যখন 1978 সনে যখন আপনার আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে, তার আগে আমি এটুকু বলতে পারি যে 1975-এর যে আপনার 3রা নভেম্বর থেকে 7ই নভেম্বরের যে সিপাহী জনতার বিপ্লব, এখানে কিন্তু আমি সশরীরে আমি প্রত্যক্ষদর্শী সেটা। এবং আপনি সেদিন 7ই নভেম্বর যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দি দশা থেকে মুক্ত করে আনা হয়, তখন সিপাহী জনতা তাকে মুক্ত করে আনার পরে যে সারা রাস্তায় জনগণের যে স্বতঃস্ফূর্ত মিছিল ছিল, সিপাহী জনতা এক হও, এবং সিপাহী জনতা নারায়ে তকবীর ধ্বনিতে যখন সারা দেশে পুরা ঢাকা শহরে প্রকম্পিত ছিল। আমি ফার্স্ট ইয়ারের ছাত্র ছিলাম, ঢাকা কলেজে তখন অধ্যয়ন করি। তখন থেকে আমি আমিও গুলিস্তানে এসে সবার সাথে সেখানে অংশগ্রহণ করি। এবং আপনারা জানেন যে ট্যাঙ্ক বহর যেটা, এই ট্যাঙ্ক তো আসলে যুদ্ধের সময় ব্যবহার করা হয়, কিন্তু সেই ট্যাঙ্কের যে আপনার যে ব্যারেল যেটা দিয়ে গুলি বাইর হয়, সেখানে সেদিন দেখেছি যে স্বতঃস্ফূর্ত মানুষ কিভাবে ওই ট্যাঙ্কের ব্যারেলের মধ্যে তারা আপনার ফুলের মালা দিয়েছে। আমিও সেখানে অংশগ্রহণ করলাম, আমিও একটা ফুলের মালা নিয়ে এই ট্যাঙ্কের এই ব্যারেলটায় আমিও সেই ফুলের মালা সেদিন দিয়েছিলাম। সেদিন আমরা বুঝতে পেরেছিলাম যে এদেশের জনগণ সত্যিকারভাবে যখনই কোনো অন্যায় অনিয়ম থাকে সেখানে তারা ঝাঁপিয়ে পড়ে এবং সেটা তারা বিজয়ের লাভ করে। যেমনি 1952-এর ভাষা আন্দোলনে এদেশের মানুষ সে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে, ছাত্ররা অংশগ্রহণ করেছিল, জনগণ অংশগ্রহণ করেছিল এবং আমরা বিজয়ী হয়েছিলাম। ভাষা আন্দোলন থেকে কিন্তু স্বাধীনতার সূচনা আমাদের। তারপরে 69-এর গণতান্ত্রিক অভ্যুত্থান, সেখানে যদিও আমি
তখন ক্লাস 6-এর স্টুডেন্ট, এতটা বুঝি না, কিন্তু অংশগ্রহণ করেছি। এই 2 মাইল দূরে আপনার মিছিল নিয়ে গিয়েছি, মানে 6-এর স্টুডেন্ট, তখনও খিদা কী জিনিস বলতে পারবো না। এগুলি দেখে তখন খুব উদ্বুদ্ধ হতাম যে এখানে অংশগ্রহণ করতে হবে। এটা দেশপ্রেম ভোটটা তখন থেকে আমার ভিতরে জাগ্রত ছিল। বিএনপির রাজনীতিতে অনেক সক্রিয়, আপনি অনেক আগ থেকে ছিলেন, এখন কোন পদ না, এখন আমি বিএনপির রাজনীতিতে আমি সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটির, এবং আমার উপর কুমিল্লা বিভাগের দায়িত্ব। যে বিষয়টি আমি উল্লেখ করেছিলাম যে 7ই নভেম্বরের যে স্পিরিটটা, এই স্পিরিটের পরে যখন নাকি আপনার জাগদল গঠন করা হয়, এই জাগদলেই কিন্তু আমি যুব দলের কুমিল্লা উত্তর জেলার সদস্য ছিলাম। তখন আমাদের নেতা ছিলেন রেদওয়ান সাহেব, এই কুমিল্লা উত্তরের, তাদের সাথে আমরা কাজ করেছি। এবং সেখানে আপনার এই যুব দল করার পরে তারপরে আমি আর পিছনে ফিরি নেই। পরবর্তীতে কুমিল্লা উত্তর জেলা M.K. আনোয়ার সাহেব যখন মন্ত্রী ছিলেন, এবং উনি চাইতেন যে আমি সেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি মাঠ পর্যায়ে, কিন্তু যেহেতু আমি শিক্ষক আন্দোলনের সাথে জড়িত ছিলাম, 1994-এ আমি সর্বপ্রথম অত্যন্ত মানে একজন কম বয়সে আমি শিক্ষক সমিতির মহাসচিব হই, নির্বাচিত হই। এবং সেই নির্বাচিত হওয়ার পরে আমি এই পেশাজীবী আন্দোলনে আমি সময়টা বেশি দিতাম। কিন্তু আমার ভিতরে যে আপনার বিএনপির প্রতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের প্রতি যে আমার একটা বিশ্বাস, শ্রদ্ধাবোধ, সেটা কিন্তু আমি লালন করতাম। এবং সেখান থেকে আমাকে M.K. আনোয়ার সাহেব বলেছেন যে তুমি জেলা পর্যায়ে রাজনীতিতে থাকো, এবং জেলাতেও কিন্তু উনি আমাকে সহপ্রচার সম্পাদক করে কুমিল্লা উত্তর জেলা বিএনপির। কিন্তু আসলে আমি যেহেতু একটা লিডারশিপে, পেশাজীবীদের লিডারশিপে ছিলাম, তখন ওখানে গিয়ে জেলা পর্যায়ের লিডারশিপে জাস্ট অ্যাডজাস্ট করা আমার জন্য একটু কষ্ট হতো। যেখানে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষক এবং বড় বড় কলেজ এবং স্কুলের হেডমাস্টার, প্রিন্সিপালরা আমার নেতৃত্বের প্রতি তারা যথেষ্ট মানে তাদের একটা ভক্তি শ্রদ্ধা ছিল, এবং তারা আমার ডাকে চলে আসতো লক্ষ লক্ষ শিক্ষক। সেখানে জাস্ট উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে লিডারশিপে আমার যেন একটু মানে খাপ খাওয়াইতো না আর কি। সেই জন্য আমি পেশাজীবী আন্দোলনটা বেশি করে আরম্ভ করলাম। এবং সেখান থেকে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া পেশাজীবী আন্দোলন করতে গিয়ে উনি আমাকে, যে আপনারা শিক্ষকরা যে আগে আপনার বিদায়ের সময় আপনার ছাত্রদের টিফিনের টাকা থেকে চাঁদা তুলে তারা একজন প্রিয় শিক্ষককে একটি জায়নামাজ, তসবিহ, কোরআন শরীফ উপহার দিতেন, অথবা বড়জোর পায়জামা, পাঞ্জাবি এক সেট উপহার দিতেন। কিন্তু এই জিনিসটি যখন উপলব্ধি করতে পেরেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি বলেছিলেন যে পরবর্তীতে উনি অবসর সুবিধা বোর্ড চালু করবে শিক্ষকদের জন্য। কিন্তু উনি আপনার 91 সনে যখন আবার বিএনপি ক্ষমতা আসে, আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এটাকে অনুধাবন করতে পেরেছিলেন। পরবর্তীতে 2001 সনে আবার ক্ষমতায় আসার পরে উনি সর্বপ্রথম আমাদেরকে ডেকে মিটিং করে এই শিক্ষকদের অবসর সুবিধা বোর্ড চালু করে, এবং অবসর সুবিধা বোর্ডের আমি সদস্য সচিব ছিলাম, যেটার পদমর্যাদা ছিল একজন এডিশনাল সেক্রেটারি। যখন ম্যাডাম আমাকে এখানে দেওয়ার পরে আমাকে পেশাজীবী আন্দোলনে উনি আরও বেশি আমাকে আগ্রহ দেখালো, অনুপ্রেরণা জুগিয়েছে যে তুমি এই পেশায়, যেহেতু শিক্ষকরা তোমার প্রতি এতটা শ্রদ্ধাশীল, তুমি এখানে শিক্ষকদের দাবি নিয়ে কাজ করছো। আমি যেই দাবিটাই ওনার কাছে করতাম, আমি মায়ের অধিকার নিয়ে ওনাকে, আমার সন্তানের অধিকার নিয়ে ওনার কাছে দাবি করতাম। এবং উনিও ঠিক আমাকে মনে হয় যে উনি মানে নিজের সন্তানের মতো স্নেহ করতেন, এবং স্নেহ করেই কিন্তু উনি আমাদের এই দাবিগুলি পূরণ করলেন। এবং আপনারা জানেন যে শিক্ষকদের কোনো আপনার এই যে মানে ঈদের সময় কোনো তাদের উৎসব ভাতা দেওয়া হতো না। কিন্তু যখন আমরা রিকোয়েস্ট করলাম, ম্যাডাম খালেদা জিয়া আমাদেরকে, উনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আমাদেরকে আংশিক উৎসব ভাতা দিয়েছিলেন। অধ্যক্ষ সেলিম ভাই, আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে। আপনার কাছে আমার অনেকগুলো প্রশ্ন রয়েছে। এখন প্রটোকল ভেঙে আমি একটু মধ্যখানে, আপনি যেহেতু শিক্ষকের প্রসঙ্গ এনেছেন, আমি এই প্রসঙ্গে একটি প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে, আপনি দীর্ঘদিন শিক্ষকের অধিকার শোষণ বঞ্চনা নিয়ে আপনি কাজ করছেন, আপনি আন্দোলনে আপনি সরব ছিলেন সবসময় শিক্ষকদের পক্ষে। আমি জানতে চাচ্ছি, যদি আগামীতে আপনার সরকার, আপনার দল যদি সরকার গঠন করতে পারে এবং আপনি যদি পার্লামেন্ট মেম্বার হতে পারেন, তাহলে এই যে শিক্ষকদের জন্য আপনার কি চাওয়া থাকবে আপনার দলের কাছে, আপনার দলের সরকারের কাছে? এবং আরেকটি প্রশ্ন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বিচ্ছিন্নভাবে গত টার্মে বেশ কিছু কলেজ জাতীয়করণ হয়েছিল, এই প্রসঙ্গে বা আপনি কি বলবেন আসলে? এটা বিষয়টা ক্লিয়ার, কারণ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 2010-এর 12ই মে চিনমূর্তি সম্মেলন কেন্দ্রে উনি ঘোষণা দিয়েছেন যে আমার দল যদি আবার সরকার গঠন করতে পারে, তাহলে দেশের শিক্ষকদের যে বার্নিং ইস্যু, যেটা চাকরি জাতীয়করণ, এটা আমি করে দিব।
আমাদের সম্পদের সীমাবদ্ধতা থাকুক, যত সমস্যাই থাকুক, শিক্ষকদের চাকরি আমি জাতীয়করণ করব। এটা যেহেতু ম্যাডাম ঘোষণা দিয়েছেন এবং অন্যান্য সমস্যাগুলি উনি বলেছেন যে আমাদের সাথে আলোচনা করে উনি সেগুলি সমস্যার সমাধান করবেন। সুতরাং আমি মনে করি যে বিএনপি যখন ক্ষমতায় আসবে এই বিষয়গুলি আমাদের নেতা, আমাদের জননেতা তারেক রহমান সাহেবকে আমি বলেছিলাম যে ম্যাডাম তো এরকম ঘোষণা দিয়েছিলেন, এই বিষয়টা তো তখন আপনি হয়তো জানতেন না, বা জানলেও এটা আমি আবার আপনার কাছে শিক্ষকদের বিভিন্ন সমাবেশে যখন আমি যাই তখন তারা বলেন আপনার এই বিষয়ে আপনার ইয়েটা কী, মনোভাবটা কী। উনি বলেছেন আমার মা যা যা কমিটমেন্ট করেছে শিক্ষকদের সাথে সেগুলি অক্ষরে অক্ষরে পালন করব। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনিও সবসময় এগুলো নিয়ে কথা বলবেন, সবসময় চাইবেন? অবশ্যই, এটা আমি তো এসেছি এই প্ল্যাটফর্ম থেকে। তারপরে ম্যাডাম আমাকে দায়িত্ব দেওয়ার পরে এখানে 2008 সনের যে নির্বাচন, এই নির্বাচনে উনি আমাকে ঢাকা থেকে মনোনয়ন দিয়েছিলেন। ঢাকা থেকে মনোনয়নের জন্য আমি চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিলাম এবং ম্যাডাম আমাকে চূড়ান্তভাবে মনোনয়ন দিয়েছিলেন। পরবর্তীতে আমি সেখানে অন্য প্রার্থী যিনি আগে নির্বাচন করেছেন তিনি নির্বাচন করেছেন, আমিও বিকল্প প্রার্থী ছিলাম সেখানে। তো ম্যাডাম যখন আমাকে, তখন আমি কোনো পদে ছিলাম না বিএনপির, শুধু পেশাজীবী আন্দোলন করেছি। তখন ম্যাডাম যেহেতু আমাকে এখানে নিয়ে আসলেন, আমি 2015 24শে জানুয়ারি আমাকে গ্রেপ্তার করা হয়। আমার কলেজের প্রিন্সিপাল থাকা অবস্থায় আমার চেয়ার থেকে গ্রেপ্তার করে নেওয়া হয় এবং সেই মামলাগুলি হলো আপনার সব রাজনৈতিক মামলা। আগুনে পোড়া, বাস আগুনে পড়ে মানুষ অগ্নিদগ্ধ হওয়া, এই মামলাগুলিতে আমাকেই, আপনারা জানেন সবচেয়ে বিতর্কিত মামলা যেটা আলোচিত মামলা ছিল, সেই মামলাগুলি হলো যাত্রাবাড়ি থানার 58, 59 এবং 61। এই মামলাগুলি আমাকে সর্বপ্রথম অ্যারেস্ট করা হয়। আমাকে আমার কলেজ থেকে অ্যারেস্ট করে নিয়ে এসে আপনার রিমান্ডে নেওয়া হয়। 17 দিন আমি রিমান্ডে ছিলাম ডিবিতে। এবং আরও সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আমাকে যখন আপনি যাত্রাবাড়ি থানায় নিয়ে আসা হয়, নিয়ে এসে একটা রুম তারা খালি করে এবং সেখানে একটা হিরোইন চিকে দিয়ে মলত্যাগ করে সেই কাঁচা মলত্যাগের মধ্যে আমাকে সেখানে ঢুকিয়ে দেওয়া হয়। যে সেখানে, কারণ তারা হয়তো ভাবছে একজন শিক্ষক তাকে বেত্রাঘাত বা তাকে শারীরিক নির্যাতন না করে এভাবে মানুষকে নির্যাতন করা। ওখানে তখন মোস্তাক সাহেব ছিল ডিসি এই কুমিল্লা, এই ঢাকা, এই আপনার নর্থের, সাউথের, আর তার সাথে একজন এডিসি ছিল। তারা এসে ওসি ছিল অবনী শঙ্কর, তাদেরকে অর্ডার দিল যে তোমরা এখানে ওনাকে বসায় রাখা যাবে না, ওই রকমভাবে তাকে ট্রিট করো। এবং সেখানে এই ওসি আমাকে একবারে মিথ্যা মামলাগুলিতে জড়ালেন। জড়িয়ে আমি 17 দিন ইয়াতে ছিলাম, ডিবিতে আপনার রিমান্ডে ছিলাম। পরবর্তীতে আমি এই মামলাগুলিতে প্রায় 1 বছর জেলে ছিলাম। 1 বছর পর অন্যান্য আমাদের মহাসচিব সাহেব জেল থেকে বাইর হয়েছে, রিজভি ভাই জেল থেকে বাইর হয়েছে, তারপরে আমাকে জেল থেকে বাইর হইতে হয়েছে, এর আগে আমাকে বাইর হইতে দেয়নি। তো এখন এই যে আপনার এই বিষয়টি দেখে আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি কি বলছেন যে তুমি সরাসরি আবার বিএনপির রাজনীতিতে তুমি এভাবে অংশগ্রহণ করো। এবং উনি আমাকে প্রথমে আপনার সেখানে গণশিক্ষা বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটির আমাকে করেন। পরবর্তীতে এই যে আন্দোলন সংগ্রামে আমি সবসময় সক্রিয় ছিলাম, কারণ আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি আন্দোলন সংগ্রামের কথা বলছেন, জানতে চাচ্ছি জুলাই রেভলিউশনকে আপনি কীভাবে দেখছেন এবং এই রেভলিউশনে আপনার দলের বা আপনার পক্ষ থেকে কোনো সাপোর্ট ছিল? হ্যাঁ, জুলাই রেভলিউশনের আগে আমি একটু পিছিয়ে যাচ্ছি, এটা প্রসঙ্গক্রমে এটা বলা দরকার। যেটা তারা যে অবৈধ নির্বাচন করেছে, এই অবৈধ নির্বাচনে আমি রাজপথে ছিলাম এবং রাজপথে থেকে একেবারে কুমিল্লা, আপনার দাউদকান্দি থেকে কুমিল্লা একবারে প্রভার পর্যন্ত আমার উপর দায়িত্ব ছিল, বিশেষ করে আপনার ময়নামতি ক্যান্টনমেন্ট পর্যন্ত। এই দায়িত্বগুলি আমি যেভাবে পালন করার আমি সেভাবে পালন করেছি, আমি কোনো রকমের কার্পণ্য করিনি। অনেকে আছে যে দায়িত্ব পাওয়ার পরে ড্রয়িং রুমে বসে থাকে, আমি ড্রয়িং রুমে বসে থাকার লোক না। এবং সেখান থেকে আমি যখন নাকি 5ই জানুয়ারি নির্বাচনকে প্রতিরোধ করার জন্য যারা কাজ করেছেন তাদের মধ্যে আমি একজন। এবং সেখানে এই অবৈধ নির্বাচন না মানার কারণে সেখানে আমি পালিয়ে থাকতে হয়েছে। পালিয়ে থেকে, কারণ আমার লিডার আমাকে একদিন বলেছিলেন যে আপনি যদি গ্রেপ্তার হন তাহলে কিন্তু আমার আন্দোলনের স্পিরিটটা কুমিল্লাতে এখানে দুর্বল হয়ে যাবে, সুতরাং গ্রেপ্তার হওয়া ছাড়া আপনাকে কাজ করতে হবে। আমি চেষ্টা করেছি কাজও করতে, প্লাস গ্রেপ্তার যাতে না হই। এবং সেখানে কাজ করার পরে আপনার যখন এই অবৈধ নির্বাচন হলো, অবৈধ নির্বাচন হওয়ার পরে 5ই জানুয়ারিতে আপনি দেখেন আমার লিডার যে কমিটমেন্ট করেছিলেন, উনি যেটা বলেছিলেন যে নেতৃত্ব দিন, নেতৃত্ব নিন। এবং সেখানে কিন্তু উনি আমাকে, আমি মনে করি যে আমি আন্দোলনে সফল হয়েছি, কারণ উনি আমাকে বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিয়েছেন কুমিল্লা বিভাগে কাজ করার জন্য। আমি আরও বেশি, তারেক রহমান সাহেব যখন আমাকে দায়িত্ব দেয় আমি আরও বেশি অনুপ্রাণিত হয়েছি। এবং অনুপ্রাণিত হয়ে এখন আপনি মনে করেন যে আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখি যে বিভিন্ন জায়গায় আমি কাজই করছি। সুতরাং আমাকে বলা যায় যে আমি 24 ঘন্টায় পলিটিক্সটা করি। হ্যাঁ, কারণ ঘুমের মধ্যে যেহেতু আমি এই রাজনীতিই করি, সুতরাং এই জন্য আমি বলি যে আমি হয়তো 4 থেকে 5 ঘন্টা হাইয়েস্ট ঘুমাই রাতে, এর অনেক সময় আরও কম ঘুমাই।
তো সেই কাজগুলি আমি করে যাচ্ছি। এবং সাথী এই যে আপনার জুলাই যে ঘটনাগুলো, জুলাইতে যখন আরম্ভ হয়, তাদের প্রথমেই আমি শাহবাগে যে যখন তার আরম্ভ করেছে, আমার কাছে ছবিগুলি আছে। এই শাহবাগে কিন্তু গিয়ে আমরা বিভিন্ন জনকে উৎসাহিত করেছি, যেটাকে মানে কীভাবে বৃদ্ধি করা যায়। আমরা শিক্ষকদেরকে নামিয়ে দিয়েছি, কারণ আমরা যদি বিএনপির কোনো পায় সেখানে, তাহলে বলবে বিএনপি আন্দোলন করছে। সেই জন্য আমাদের প্রতি নির্দেশ ছিল যে বিএনপির ব্যানারে কোনো আন্দোলন করা যাবে না। কিন্তু আমরা কিন্তু আন্দোলনের মাঠে ছিলাম মানে কি, অলরেডি কাজ করছি, তাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করেছি, প্রয়োজন মাঝে মাঝে চা খাওয়াইছি, হ্যাঁ, এই বিভিন্নভাবে যে আন্দোলন থামানো যাবে না। রাতে গিয়ে তাদেরকে উৎসাহিত করেছি যে রাতে আমরা যদি অংশগ্রহণ করি লোকসংখ্যা বাড়বে, সুতরাং সেটা আমরা করেছি। 2024 সালের যে স্বাধীনতা বলা হচ্ছে, সেই স্বাধীনতার ন্যায্য দাবিদার কি আছে? এটা স্বাধীনতার ন্যায্য দাবিদারটা বলতে গিয়ে আমি দুইটা কথা আরও বলে নেই। আপনার জুলাইতে যখন এই স্পিরিটটা যখন চলতে লাগলো, আমরা আরম্ভ করলাম। আরম্ভ করার পরে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব, উনি যেভাবে আমাদেরকে নার্সিং করেছে যে কে কাজ করছি আর কে কাজ করছি না, উনি ওইখান থেকে, এবং আমি নাম মেনশন করব না, আমাদের কুমিল্লারও অনেক বড় বড় নেতাদেরকে উনি বলেছেন যে প্রয়োজনে পথ ছেড়ে দেন, কিন্তু আন্দোলনের মাঠে থাকতে হবে। এমন কোনো দিন নাই যে উনি আমাদের খোঁজখবর নিচ্ছিল না। আপনি জানেন ওই সময় আন্দোলনের সময় রাতের 3টার সময় উনি ফোন করেছে, সেলিম সাহেব কী খবর। আমরা বলেছি যে স্যার লিডার, আপনি যেহেতু আন্দোলনের দায়িত্ব দিয়েছেন, আমাদের কাজ করা হলো আমাদের দায়িত্ব। আপনি রাতের 3টার সময় আমাদেরকে মানে খোঁজখবর আর নেওয়ার দরকার নেই। আপনি তো সারাক্ষণই, আপনার তো একটু মানে রেস্টের দরকার আছে, এই কথাগুলি বলেছি। এখন আপনার এই বিভিন্ন ওই কুমিল্লা বিভাগটাকে আরও বেশি, এখানে কুমিল্লা হলো একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, হাইওয়ে, ঢাকা চিটাগাং হাইওয়ে। এই হাইওয়েটা কিন্তু অ্যাক্টিভ রাখতে হবে। এই জুলাইতে আমরা অ্যাক্টিভ রেখেছি। যেদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আপনার এই নিয়ে, আপনার এই যে লাঠি নিয়ে ছাত্ররা বাইর হয়েছিল, সেখানে আমাদের বিএনপির লোকদেরই ছিল, সহযোগিতা ছিল। তারা কোথায় লাঠি পাইব, তারা কোথায় কি পাবে, এবং সব রকমের প্রস্তুতি আমরা বিএনপি পিছন থেকে সব কিছু করেছি। আমাদের উপর সেই নির্দেশনা ছিল যে বিএনপির ব্যানারটা শুধু আমরা ব্যবহার করি নাই, কিন্তু আমরা সশরীরে উপস্থিত। একদিন যখন আমি দেখলাম যে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের বাবু, সে সেক্রেটারি ছিল, সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে মানে করা আরম্ভ করেছে, মিছিল করা আরম্ভ করেছে, কারণ তারা গেলে স্পিরিট তাদের বাড়ে। তখন অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের সাথে সন্ধ্যায় আমার একটা ছিল, স্কাইপি ছিল। ওনারা বললাম যে লিডার, ছেলেরা তো মানে তাদেরকে মানানো যায় না, তারা তো কীভাবে এটাকে বেশি রকমের মানে স্পিরিটটা বাড়ানো যায়, সেই জন্য তারা তো ওখানে চলে যায়। তো লিডার আমাকে বলল যে ওদেরকে না, সামনের সারিতে যেতে না বলেন, কারণ তাহলে আওয়ামী লীগ মানে দেখাবে সবাইকে যে এটা বিএনপির ব্যানার হচ্ছে। তা আমরা জাস্ট সব কিছু করে তাদেরকে, ছাত্রদেরকে সামনে দিয়েছি। কুমিল্লাতে যেদিন আপনার ছাত্রদের উপর আপনারা সেটা খুব ফলাও করে সারা দেশে ভাইরাল হয়েছে, ছাত্রীদের উপর যে হামলা করেছিল, সেটা তো অর্গানাইজ আমরা করেছি। হ্যাঁ, সেটা খুব সম্ভব 2 তারিখ ছিল। আপনার 1 তারিখেও, 1 তারিখে রাতের 2টার সময় অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব খবর নিয়েছে যে আপনারা কালকে কি করতেছেন। 2 তারিখে আমরা আবার করলাম, তখন 2 তারিখে আবার সিদ্ধান্ত নিলাম যে 3 তারিখে আর ছাড় দেওয়া যাবে না, প্রয়োজন বোধে যে কোনোভাবে হোক, তারা যে কোনোভাবে আসুক, কারণ ওখানে বাহারের লোকেরা আপনার গুলি করে অস্ত্র নিয়ে, তারা প্রকাশ্য অস্ত্র নিয়ে হামলা করেছে আমাদের ছাত্রছাত্রীদের উপর। তখন আমরাও কাউন্টার, আমরা তো মানে বলেছি যে তারা যেভাবে আসে প্রয়োজন বোধে আমরা সেভাবে যাব, কিন্তু ছাড় আর দেওয়া যাবে না। সেভাবে হয়েছে। পরবর্তীতে আপনার 4 তারিখের যে ঘটনাটা, 3-এর পরে 4, 3 তারিখে তো আমাদের ছাত্রদের উপর হামলা দেখেছেন। 4 তারিখের ঘটনাটা আপনাকে একটু বলি যে 4 তারিখে আমাকে তো সবাই বলে যে আপনি আর যায়েন না, ওইভাবে যায়েন না, কারণ আমি যদি না যাই, কুমিল্লা বিভাগের দায়িত্ব আমার উপর। আমি সবগুলিতে বললাম আমি কিন্তু আসতেছি, চাঁদপুরে বললাম আমি আসি রাস্তায়, কুমিল্লাতেও বললাম যে আমি রাস্তায় আসি, ব্রাহ্মণবাড়িয়াতেও বললাম আমি রাস্তায় আসি, কিন্তু সবগুলি তো আমার কাভার করা সম্ভব না। ব্রাহ্মণবাড়িয়ার নেতারা তো জানে না আমি ব্রাহ্মণবাড়িয়া যেতে পারবো না, কিন্তু ওনারা জানে আমি ব্রাহ্মণবাড়িয়া যেতেছি। চাঁদপুর জানে আমি চাঁদপুর যাচ্ছি, আর কুমিল্লা তো বলেই দিছি যে এতটা সময় অমুক জায়গায়, এতটা সময় অমুক জায়গায়। এখন আমি যখন নাকি আপনার গেলাম, কোনো রাস্তাতেই আপনার গাড়ি যাচ্ছে না। আমি খুবই কষ্ট করে কিছু রাস্তা আপনার মোটরসাইকেল নিলাম, মোটরসাইকেলও আটকায় দিচ্ছে। ঢাকা থেকে মোটরসাইকেলে কুমিল্লা যাব, মোটরসাইকেল আটকায় দিচ্ছে। এখন এই যে 4 তারিখের যে ঘটনাটা, আমি এরপরে ময়নামতি ক্যান্টনমেন্ট থেকে খবর পাইলাম। ময়নামতি ক্যান্টনমেন্টে আমাদের আবুর নেতৃত্বে একটা গ্রুপ, ওই যে কুমিল্লা শহরের যে আবু, মহানগর কমিটির উদ্বাতুল বাড়ি আবুর নেতৃত্বে একটা গ্রুপ চলতেছে, আবু হাসিমের নেতৃত্বে। আরেকটি গ্রুপ হলো আপনার বিশ্ব রোডে পাদুয়ার বাজারে ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বে, জসিমউদ্দিনের নেতৃত্বে, হ্যাঁ, ওদের নেতৃত্বে একটা গ্রুপ। এখন ইয়ার গ্রুপকে তারা অ্যাটাক করা আরম্ভ করে দিল, আবুর গ্রুপটাকে আরম্ভ করলো। বাহারের গ্রুপরা অস্ত্র দিয়ে প্রকাশ্যে গুলি আরম্ভ করে দিল। তো পুলিশও তাদের সাথে। তখনই আমরা বুঝছি যে না, আর তারা
সামনে আগাতে পারবে না। কারণ আর্মির তখন ট্যাঙ্ক থেকে তারা গুলি আরম্ভ করলো, ট্যাঙ্কের পিছন থেকে আর্মি গুলি আরম্ভ করলো এবং আবুদেরকে সেভ করলো। তারা সেভ করে যখন ট্যাঙ্ক থেকে যখন গুলি আরম্ভ করলো, তখন আবু ওয়াসিমটা করলো কি, তারা আবার সামনে আগায় চলে গেলো, লাঠিবান্ধা নিয়ে সমস্ত লোকজন আগায় গেল। তখন আওয়ামী লীগের এরা দৌড়ায় পালাই গেল। তখন এই যে তাদের অবস্থাটা 4 তারিখে, সেখান থেকে ওই অবস্থায় আমি যখন মাগরিবের নামাজ আমার বক্তব্যটা শেষ করলাম আজানের সময়, তখন বলা হলো যে কারফিউ। এখন কারফিউতে আমি কীভাবে আসি, যে 8টা না 8:30টার ভিতরে মানে কারফিউ ছিল। আমি ওইখান থেকে পরে রাতের 2টার সময় আমি বাসায় আসি, কারণ ওইভাবে আসতেছে যেই রিক্সটা নিয়ে গিয়েছি, এই রিক্সটা আপনার ছাত্র জনতার আন্দোলনকে তো আমরা আপনার এটাকে যত রকমের সহযোগিতা লাগে এবং তাদের আন্দোলনটা যাতে ফেল না করে, এই তাদের আন্দোলন ফেল করলে আমরা ফেল, আমাদের স্পিরিটটা ছিল এটা, যে তাদেরকে সামনে রেখে আমরা কাজটা করতেছি। সুতরাং এই ওদের ব্যর্থতা কিন্তু ওদের হবে না, ব্যর্থতা আমাদের হবে। আর অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব আমাদের মানে ঘুম নিদ্রা সব মানে আহার নিদ্রা সব হারাম করে উনি সব মানে আমাদেরকে নার্সিং করে দেখতেছেন যে আমরা কি করতেছি না করতেছি। সুতরাং ওই সময়ে একটা জিনিস মানে ফেসবুকেও দেখি মাঝে মাঝে ছেলেরা লিখে, অনেক নেতাকর্মীরা, যে যারা 5 তারিখ পর্যন্ত অ্যাক্টিভ ছিল না, যাদেরকে পাওয়া যায় নাই, তারা হঠাৎ করে এখন আবার একটু সামনের সারিতে চলে আসতেছে। এটা একটু সমস্যা হচ্ছে আর কি। বিভিন্ন জায়গায় আমরা প্রশ্নের সম্মুখীন হই যে 5 তারিখ পর্যন্ত যারা ছিল না, 4 তারিখও যারা মাঠে ছিল না, হাসিনায় চলে যাওয়ার পরে 5 তারিখও ছিল না এমন লোক আছে, 6 তারিখও তারা যায় নাই, মনে করছে আবার কি না কি হয়, 7 তারিখ 8 তারিখে গিয়ে তারা এলাকায় গেছে। এখন তারা আপনার লিডারশিপের সামনের সারিতে চলে আসতে চাচ্ছে। আমাদের ওই 4 তারিখের পুরা জুলাইতে এবং অগাস্টের 5 তারিখের আগ পর্যন্ত যারা জীবন বাজি রেখে এবং আমার বোনেরা আন্দোলনে অংশগ্রহণ করলেন। শুনছিলাম আসলে আপনার কথা, আসলে অনেক লম্বা কথা, অনেক ইতিহাস আমরা বুঝতে পেরেছি। আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাচ্ছি, আসলে 5 আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশ পরিচালনা করছেন। অন্তর্বর্তীকালীন সরকার আসলে কতটা সফল এবং তাদের কাছে আপনার অবস্থান থেকে কী চাওয়া আছে? অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সব রকমের সহযোগিতা করার জন্য আমার নেতা নির্দেশ দিয়েছেন। জননেতা তারেক রহমান সাহেব বলেছেন, এই সরকারের যেহেতু কোনো দল নাই, আমাদের দায়িত্ব এই সরকারকে সব রকমের সহযোগিতা করা, এটা সুষ্ঠু পরিবেশে যাতে নির্বাচনটা তারা করতে পারে, এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা সবাই তাকে সহযোগিতা করতেছি। কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অনেকে বলছেন, এই কথাটাই আমি আসতেছি, আমি একটু অনেকে বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একটা মহল -2 ফর্মুলা নিয়ে কাজ করছে। না, এই কথাটা আমি আসছি, কিন্তু এই যে আমরা একটা মানে বড় ধরনের একটা টার্গেট নিয়ে যে এই সরকারকে সহযোগিতা যদি না করি, এই জাতির এই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হলো বিএনপি, তারা হলো অভিভাবক অন্যান্য রাজনৈতিক দলগুলির। সুতরাং বিএনপির দায়িত্ব একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা। জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে, এই জনগণকে যদি আবার আমরা একটা মানে অন্ধকারে ফেলে দেই, তাহলে এটার জন্য বিএনপিকে জবাব দিতে হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। দেখেন বিএনপির কতগুলি লোককে বহিষ্কার করা হয়েছে। বলেছিল আপনার কাদের বলেছিলেন যে যদি এই আওয়ামী লীগের পতন ঘটে তাহলে 5 লক্ষ লোক মারা যাবে, আমরা কিন্তু 5টা লোককে হত্যা করতে দিইনি। কিছু উপদেষ্টার কথাবার্তা অসংলগ্ন কথাবার্তা, যে মনে হয় যে তারা অনেক কিছু হয়ে গেছে। রিফরমেশনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা কতটা সময় দিন? না, রিফরমেশনের জন্য কিসের রিফরমেশন? সংস্কারটা তারা যদি সদিচ্ছা থাকে, শুধু নির্বাচনের জন্য যদি কিছুটা সংস্কার করতে হয়, সেটাই শুধু তাদের করার দরকার। আর বাদবাকি কোনো সংস্কারের তো প্রয়োজন নাই। সংস্কার করবে পলিটিক্যাল পার্টি এসে, যারা যে রাজনৈতিক দল ক্ষমতা আসবে তারা এসে সংস্কার করবে। দেশের জনগণ কী চায় সেইভাবে তারা সংস্কার করবে। আমার নেতা তারেক রহমান সাহেব যে 31 দফা দিয়েছেন, সেই 31 দফায় রাষ্ট্র কাঠামোতে উনি বলেছেন একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তা রিফরমেশন তো আমরাই করব, রিফর্ম করবো আমরা। সুতরাং এই রাজনৈতিক দল ছাড়া ওনারা কিন্তু রিফর্ম করতে পারবেন। এরা হলো কালক্ষেপণ করা। এই কালক্ষেপণের পিছনেই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমরা, যে তারা কালক্ষেপণটা কেন করে। এবং কিছু উপদেষ্টার অতি কথন মানুষ একটু চিন্তিত হয়ে যাচ্ছে যে তারা কি তাইলে ষড়যন্ত্র করছেন। এবং আমরা চাচ্ছি বর্তমানের যে পরিবেশ, এই পরিবেশে নির্বাচন সম্ভব। আগামী জানুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেখ। আসলে কি দেবে আপনার কি মনে হয়? না দিয়ে তো উপায় নাই, না দিয়ে যাবে কোথায়? জনগণকে এই নির্বাচন তো তারা আসছে কী জন্য আসছে? তাদের কেন ক্ষমতা? ছাত্র জনতা কি আন্দোলন করছে কি তারা এখানে থাকার জন্য? ছাত্র জনতা চাচ্ছে জনগণের প্রতিনিধিরা ক্ষমতায় থাকবে, রাষ্ট্রের যাতে কোনো অন্যায় না হয়, জনগণের প্রতি, সাধারণ জনগণের প্রতি যাতে অবিচার না হয়, লুটপাট যাতে না হয়, দুর্নীতি যাতে না হয়। তো এখন তো আপনার দেখছি যে আপনার এই মোস্তফা ফারুক কি সফরি না কি লোক, এই লোক সে একজন আপনার মানে নাস্তিকের মতো লোক। যদিও তার দাড়িটারি আছে, দেখতে দেখা যায় যে এটা হলো
মানে ভণ্ডামি করা, দাঁড়িয়ে রেখে একটা ভণ্ডামি করা। কারণ সেই ভদ্রলোক একটা নায়িকারে বিয়ে করছে, এবং কেউ কেউ ছেলেরা ফেসবুকে অনেকে বলে যে একদিকে তো ভালোই, কারণ সে বঙ্গমাতাকে বিয়ে করছে, কারণ যেহেতু বঙ্গমাতার অভিনয় যে মেয়েটা করছে তাকে বিয়ে করছে। এখন সেই লোকটা তো আপনার এই আন্দোলনে তো তার কোনো ভূমিকা নাই, সে কেন হবে? আর একজন মামলার আসামি, এদেশে কি লোক নাই? লোকের কি জনাব সেলিম ভাইয়া, আমরা আপনার একটু যেতে চাচ্ছি, আপনার নির্বাচনী এলাকায় যেতে চাচ্ছি। আমরা জেনেছি যে আপনি হোমনা মেঘনা আসন থেকে আমরা রুট লেভেলে গিয়ে দেখেছি, অনেকে আপনার কথা বলছেন, আপনার সমর্থক আছেন প্রচুর। জানতে চাচ্ছি এই আসন থেকে দল আপনাকে মনোনয়ন দিবে, আপনি কতটা আশাবাদী? যখনই নির্বাচন হোক, একটা সময় তো নির্বাচন অনুষ্ঠিত হবে, আপনি কতটা আশাবাদী এবং আসলে কেন এবার দেওয়া উচিত? না, আমি তো আশাবাদী এই জন্য, কারণ এটা আমার নির্বাচনে, আমার বাড়ি মেঘনাতে। আর হোমনা এটা এম কে আনোয়ার সাহেব যখন নির্বাচন এখানে বিএনপির ছিলেন, উনি মন্ত্রী ছিলেন, ওনার সাথে আমরা সেখানে কাজ করেছি দীর্ঘদিন যাবৎ। এটাকে আমরা বিএনপিটাকে এখানে নার্সিং করছি। যদিও আমি ঢাকাতে, আমার নেত্রী বেগম খালেদা জিয়া ঢাকাতে মনোনয়ন দিয়েছিলেন, কিন্তু এখন আমার নেতা তারেক রহমান সাহেব যেহেতু আমাকে কুমিল্লা বিভাগের দায়িত্ব দিয়েছেন, সেই সাথে দুইটা কাজই হচ্ছে। একসাথে আমি নির্বাচনের জন্য যে একটা পরিবেশ তৈরি করা, এবং আমার বিএনপি যাতে সেখানে মনোনয়ন পেলে বিপুল ভোটে সেখানে আমরা বিজয়ী হতে পারি, সেই লক্ষ্য কাজ করছি। সেই সাথে সাথে আমার সাংগঠনিক কর্মকাণ্ডটা আমি করছি। সুতরাং এখানে বিএনপির এলাকা, হোমনা মেঘনা, এটা হলো বিএনপি অধ্যুষিত এলাকা। সেটা বলতে চাচ্ছি, কতটা সুসংগঠিত আপনার? আমি আপনার 100% আশাবাদী যে আমাকে সেখানে মনোনয়ন দিলে বিএনপি সেখানে বিপুল ভোটে, এবং আমাদের সাথে যে কন্টেস্ট করবে তার জামানত বাজেয়াপ্ত হবে। কোনো ফ্যাকশন থাকবে কিনা আপনাকে? কোনো ফ্যাকশন থাকবে না। হোমনা মেঘনা আসন আসলে বর্তমান চিত্র কি, এবং যদি আপনি পার্লামেন্ট মেম্বার হতে পারেন সেখান থেকে, ওই আসন নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা, ডেভেলপমেন্ট? হ্যাঁ, ওই আসনটা হলো হোমনা মেঘনাটা হলো একটা অবহেলিত এলাকা। যদিও এম কে আনোয়ার সাহেব এটাকে অনেকটা উন্নত করেছেন হোমনাকে, মেঘনাটা ওনার অনেক ছিল, আপনার করার জন্য পরিকল্পনা ছিল, হয়তো পুরোটা পারে নাই, কিন্তু করেছেন, যা করেছেন যতটুকু উনি করেছেন। এখন আর বাদবাকিটা আমরা চাচ্ছি যে এটা একটা উন্নয়নের রোড মডেল হবে মেঘনা এবং হোমনাটা। কারণ হোমনা মেঘনার যে একটা নদী বেষ্টিত এলাকা, তো এখানে অনেক সুযোগ সুবিধা আছে, একটা পর্যটন নগরী করা যায় এখানে, এবং শিল্প কারখানা অলরেডি কিন্তু একটা শিল্প জোন এটা হয়ে গেছে, ইকোনমিক জোন হয়ে গেছে। সুতরাং সেটাকে যদি আমি আরও এক্সটেন্ড করতে পারি, তাহলে বেকার সমস্যাটা সেখান থেকে দূর হবে। পর্যটন শিল্প করতে পারলে সেটা চতুর্দিকে নদী, এত চমৎকার একটা পর্যটন শিল্পের একটা সুযোগ, তা সেটা আমরা করে, এবং রাস্তাঘাটের যে মানে অবকাঠামোগত যে মানে সেখানে আছে, সেটাকে কিভাবে বাড়িয়ে আরও করা যায়। সর্বক্ষেত্রে আমি গুরুত্ব দিব শিক্ষায়, কারণ শিক্ষাক্ষেত্রে যদি একটা এলাকাকে আগায় নেওয়া যায়, তাহলে সেই এলাকা অবশ্যই উন্নত হবে। কারণ মানুষের ভিতরে যে একটা সচেতনতা, সেটা জাগ্রত করতে হলে আপনাকে শিক্ষিত করতে হবে, এবং সেটা আমি চাচ্ছি যে আমার মেঘনা এবং হোমনা একটা উন্নয়নের রোড মডেল হবে। সারা বাংলাদেশ কেন, পৃথিবীতেও যাতে এটা অনুকরণ করে, যে না ওইখানে একটা দুটো উপজেলা আছে, সেটাকে আমরা ফলো করতে পারি। শিক্ষা জাতীয়করণের বিষয়ে আপনার যে সোচ্চার ভূমিকা আমরা দেখেছি অতীতে, এটা কি ভবিষ্যতে থাকবে? জি, ওটা তো ভবিষ্যতে থাকবে। মানে কি, আমি তো আশাবাদী যে আমার দল ক্ষমতায় আসলে ভিতরে হোমনা মেঘনার লোকজন খুবই সহজ সরল লোক, সুতরাং তারা বিএনপিকে ভালোবাসে, এবং বিএনপি, আমরা যদি এখানে বিএনপির প্রতিনিধি নির্বাচিত হই, জনপ্রতিনিধি হই, আমাদেরও দায়িত্ব হলো এই সহজ সরল লোকদেরকে, তাদের বিশ্বাস যাতে আমরা অটুট রাখতে পারি, অক্ষুণ্ণ রাখতে পারি। তারা যেরকম ভালোবাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, বেগম খালেদা জিয়াকে, আমার নেতা তারেক রহমানকে যেভাবে তারা শ্রদ্ধা করে, সম্মান করে, এই ভালোবাসার জায়গাটুকু আমি ধরে রাখতে চাই, এবং তাদের উন্নয়নে, তাদের সব কিছুতে আমি সব সময় তাদের পাশে থেকে, তাদের উন্নয়ন কর্মকাণ্ড থেকে আরম্ভ করে তাদের পারিবারিক একটা অবস্থান যাতে মানে সমুন্নত হয়, মানে তাদের এক কথায় আমি বলতে পারি যে তারা যাতে কোনো অভাব অনটন এগুলির ভিতরে না থাকে, সেইটাই আমার দৃষ্টি থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে।